হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের সালমা আপু আবারও চলে আসলাম নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো একটি সত্য ঘটনা, যেখানে আমার বড় বোনের সরলতার সুযোগ নিয়ে আমার খালাতো ভাই আমার বোনের সাথে প্রেমের অভিনয় করে। তারপর আমার বাবা মা বাড়িতে না থাকায় কিছুদিন সে আমাদের বাড়িতে থাকত। একদিন রাতের বেলায় আমার বোন যখন ঘুমন্ত অবস্থায় ছিল, তখন সে চুপি চুপি লুকিয়ে গিয়ে সে আমার বোনের সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে, আর তোমরা হাপের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। নবম শ্রেণীতে পড়ুয়া আমার বড় বোনকে খালাতো ভাইয়ের সাথে একা বাসায় রেখে 15 দিনের জন্য বাবা মা বেড়াতে যায়। শপিং করতে অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছিল। 15 দিনের শপিংও করেছিল অনেক। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া আমাকেও বাবা মা সাথে করে নিয়ে যায়। বড় আপাও যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল, মায়ের পায়ে পর্যন্ত ধরেছিল তাকেও সাথে নেওয়ার জন্য। কিন্তু বড় আপাও ছিল ভীষণ মেধাবী, তাই মা বলেছিল 15 দিনে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। যদিও বর্তমানে 9-এ পড়ে, তবুও পরের বছর এসএসসি পরীক্ষার ভালো প্রস্তুতির জন্যই মা বাবা বড় আপাকে সাথে নেয়নি। মায়ের ইচ্ছে ছিল বড় আপা এত ভালো করে লেখাপড়া করবে যেন ভবিষ্যতে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হতে পারে। সেদিন বেড়াতে যাওয়ার জন্য বড় আপা সে কি কান্না! যাওয়ার সময় আপার কান্না দেখে আমারও কান্না চলে এসেছিল। মা বলেছিল, বড় বোনের জন্য মায়া দেখাতে গেলে তোকে ও রেখে যাব। আমার চাকরিজীবী মা একটু বেশিই কঠোর ছিল। বেড়াতে গিয়ে অনেক মজা হয়েছিল, বিশেষ করে বাবা মা অনেক আনন্দ করেছিলেন। কিন্তু কে জানতো এই আনন্দেই তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ এনে দেবে। আমিও কিন্তু কম আনন্দ করিনি। এটাও মনে হতো আমি একদিন আমার স্বামীর সাথে ঘুরতে আসব, কিন্তু কখনো কখনো স্বামীর পরিচয় নিয়েও যে মানুষ প্রতারণা করে, এটা আমার জানা ছিল না। আর জানা ছিল না মিছিমিছি স্বামীর অধিকার নিয়ে কেউ সামনে আসতে পারে এটাও। আমার নাম রাধিকা। বর্তমানে আমি একজন চিকিৎসক। আমরা দুই বোন। আমার বড় বোনের নাম রাইসা। আমার মা একজন স্কুল শিক্ষিকা আর বাবা ব্যবসায়ী ছিলেন। আমাদের দুই বোনের মধ্যে আমার বড় আপা একটু বেশি মেধাবী ছিল। ক্লাস 5-এ আপা ট্যালেন্ট পুল বৃত্তিও পেয়েছিল। তখন দেখতেও অপূর্ব সুন্দরী ছিল। আমরা যখন বেড়াতে যাই তখন আমাদের বাসায় মোবাইল ফোন ছিল না। একটা ল্যান্ডফোন ছিল আমাদের বাসায়। কিন্তু ঘুরতে যাবে বলে যে ব্যাগ গুছানো সে কি তাড়াটাই না ছিল। বাবা মায়ের কয়েকদিন ধরে নষ্ট হয়ে থাকা ল্যান্ডফোনটা ঠিক করে যাওয়ার সময়ও বাবা মা আর পেল কোথায়। তাই বেড়াতে গিয়ে বড় আপার সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা যদিও সেখানে আমাদের আনন্দের কোনো কমতি রাখিনি। আর হ্যাঁ, বড় আপার জন্য কাপড় চোপড় কিনতে ও একদম ভুলে যায়নি। একজনের পরিচয় দিতে তো ভুলেই গেছি, উনি হচ্ছেন আমার খালাতো ভাই আরিফ মাহমুদ, যাকে আমার বাবা মা আমার বড় আপার সাথে একা বাসায় রেখে গিয়েছিল। উনি তখন অনার্স 3য় বর্ষের ছাত্র ছিলেন। এমন ভালো ছেলে দুনিয়াতে আর একটাও ছিল না। যদিও সেটা আমার বাবা মা খালাদের চোখে ছিল, কিন্তু আমার চোখে ছিল না। বাবা যদিও আমার দাদা দাদিকে বাসায় এনে রাখতে চেয়েছিলেন, কিন্তু 15 দিন তারা আমাদের বাসায় থাকলে দুজন লোকের বাড়তি খরচ চালাতে হবে, সাথে আবার ওষুধের খরচ লাগবে। মায়ের এসব যুক্তিতে বাবাও আর কথা বাড়াল না। আরিফ ভাইয়াকেই আপার সাথে বাসায় রেখে গেল। 15 দিন ছুটি কাটিয়ে যেদিন বাড়ি ফিরে এলাম, সেদিন বাড়িতে ঢোকামাত্রই আমার খালাতো ভাই আরিফ সাহেব তার ব্যাগ নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। এমনভাবেই রেডি হয়েই ছিলেন উনি, যেন আমরা ঘরে ঢুকলেই উনি বের হয়ে যেতে পারবেন। বেড়াতে গিয়ে উনার জন্য মা চকলেট, শার্ট কিনে এনেছিলেন। খালা খালুর জন্য কাপড় চোপড় কিনে এনেছিলেন। সেগুলো ওনাকে মা নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু ব্যাগ থেকে মায়ের সেগুলো খোলার সময়টুকুও পাননি। ওনার সামনে পরীক্ষা আছে বলে হনহন করে বেরিয়ে গেলেন। সত্যি কয়েক মাস পরে ওনার পরীক্ষাও ছিল। এদিকে অপাকেও খুব রোগা দেখাচ্ছিল। আপার মায়া হরিণীর মতো চোখের নিচে কিছুটা কালিও জমেছিল। আমরা ফিরে আসার পর থেকেই বড় আপা ছিল নিরুত্তাপ, কেমন যেন মনমরা হয়ে থাকত। বাবা মা বারবার মন খারাপের কারণ জিজ্ঞেস করা সত্ত্বেও বড় আপা কিছুই বলতো না। আমরা না থাকাকালীন রান্না করার জন্য বাসায় যে খালা আসতো তাকেও জিজ্ঞেস করা হলো, কিন্তু সেও কিছু বলতে পারল না।
কিন্তু আপার চেহারা দেখে মনে হতো অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে আপার উপর দিয়ে। যাই হোক, বেড়াতে গিয়ে আনা ড্রেস, কসমেটিক্স, চকোলেট সহ অন্যান্য উপহারের প্রতি কোনো আগ্রহ ছিল না বড় আপার। ঘটনা ঘটল 2 মাস পর। হঠাৎ করেই বড় আপা দিনে 2-1 বার বমি করত। তখন বড় আপাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার টেস্ট করার পর জানা গেল বড় আপার নাকি বাচ্চা হবে। বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা বাবা আপাকে ঘটনা জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। বড় আপা কিছুই বলছে না, শুধু কান্নাই করছে। ওইদিকে বাচ্চাটাও বা নষ্ট করছে না। মায়ের চিন্তা হচ্ছে, যার বাচ্চা তার সাথে আপাকে বিয়ে দিয়ে দেবে। বড় আপাকে যখনই ঘটনা জিজ্ঞেস করা হয় সে তখনই প্রচণ্ড ভয়ে কান্না শুরু করে দেয়। বড় আপার কখনো বিয়ে, বাচ্চা হওয়া এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা ছিল না। এবার বাবা চেষ্টা করল বড় আপার কাছ থেকে ঘটনা জানতে। বাবা কিছুটা নরম হয়ে আবার ঘটনা জানতে চাইলে বড় আপা চিৎকার দিয়ে বলে উঠল, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে দিয়েছিলে কেন? তোমরা তো বলেছিলে আমি লেখাপড়া করে ডাক্তার হব, সেখানে এত ছোট বেলায় বিয়ে দিয়ে কেন রেখে গেছ? এ কথা শুনে বাবা মার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল। বাবা মা জিজ্ঞেস করল, এমন মিথ্যা তোকে কে বলেছে যে তোকে আমরা বিয়ে দিয়েছি? বড় আপা বলে, সে মিথ্যা বলেনি, তার কাছে আমাদের বিয়ের কাগজ ছিল। আমি নিজের চোখে আমার বিয়ের কাগজ দেখেছি। এবার বাবা মা জিজ্ঞেস করে, আমরা যাওয়ার পরে কেউ কি তাকে জোর করে বিয়ে করেছে? সেই বিয়ের কাগজ বা কোথায়? আমাদের কাগজটা দেখা। বড় আপা বলল, না, তোমরা যাওয়ার পরে আমার বিয়ে হবে কেন? তোমরাই তো আমাকে বিয়ে দিয়ে এখানে রেখে গেছ, স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য। এবার বাবা মা আরো অবাক হয়ে যায়। বাবা মা জানতে চাইল, তোর বিয়ের কাগজ কোথায়? স্বামী পরিচয় নিয়ে এসে তোর সর্বনাশ কে করে গেছে? এবার আপা বলল, বিয়ের কাগজ তো আমার হাউসব্যান্ড নিয়ে গেছে, আর সর্বনাশ কেন বলছো? এটা তো বৈধ। তখন মা জিজ্ঞেস করল, এসব ঘটনা কখন হয়েছে? আরিফ তখন কোথায় ছিল? আরিফকে কিছু জানাস না কেন? তখন এসব ঘটনার কথা বড় আপা চিৎকার দিয়ে বলে ওঠে, আরিফ ভাইকে জানাবো মানে? মা কিছু না বুঝলেও বাবা ঘটনাটা কিছুটা ধরতে পেরেছে। বাবা জিজ্ঞেস করল, সে হাতি তোর সাথে কিছু করেছে? হ্যাঁ, তোমরাই তো আরিফ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে রেখে গেছ, স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য। বাবা মা জিজ্ঞেস করল, এসব মিথ্যা কথা তোকে আরিফ বলেছে? আপা উত্তর দেয়, মিথ্যে কথা কেন হবে? আরিফ ভাইয়া আমাকে বিয়ের কাগজ দেখিয়েছে, আর আরিফ ভাইয়া এসব কথা তোমাদেরকে জানাতে নিষেধ করেছে। তাহলে নাকি উনি আত্মহত্যা করবেন? তাই আমি প্রথমে তোমাদেরকে কিছুই বলিনি। মা এবার কান্না করতে শুরু করল। মা বলল, আরিফদের সাথে তো কোনোভাবেই তোর বিয়ে বা শারীরিক সম্পর্ক বৈধ না, কারণ শিহাবের সাথে আমাদের একটা অন্য সম্পর্ক আছে। এটা তুইও জানিস, আরিফ ও জানে। তারপরেও বড় আপাকে মা আবারও জিজ্ঞেস করল, আমরা যাওয়ার পরে কি আরিফ তোকে বিয়ে করেছে? বড় আপা তখন রেগে গিয়ে বলল, আর কতবার বলবো, এক কথা বারবারই তো বলছি, যে তোমরা বিয়ে দিয়ে আরিফ ভাইয়ের সাথে আমাকে একা রেখে গেছো বাসর করার জন্য। এরপর আরিফ ভাইয়ের পরিবারকে ডেকে আনা হলো, সাথে দুই পক্ষের অন্যান্য আত্মীয় স্বজনকেও ডাকা হলো সেদিন। কিন্তু আরিফ ভাইয়া আসেনি, সে তার বাড়িতেই থেকেছে। খালা খালু তাকে ফোন করে জিজ্ঞেস করার পরে সে সব ঘটনা পুরো অস্বীকার করেছে। শুধু অস্বীকারই না, সে বলেছে কার সাথে এই সর্বনাশ করে এসেছে। এখন তাকে দোষ দেওয়া হয়। বিয়ের কাগজের কথা বললে সে বাবা মাকে বলেছে, তাহলে আপনার মেয়েকেই বলুন বিয়ের কাগজ দেখাতে। বড় আপার কাছে তো আরিফ ভাই কোনো কাগজ রেখে যায়নি। আপা কাগজ কোথা থেকে দেখাবে? তাছাড়া ধর্মীয় ও সামাজিকভাবে আরিফ ভাইয়ের সাথে বড় আপার বিয়ে বা শারীরিক সম্পর্ক কোনোভাবেই বৈধ না। এটা আরিফ ভাই জানত। আরিফ ভাইয়ের মতন প্রাপ্তবয়স্ক একজন ছেলের পক্ষে এই বিধান ভঙ্গ করার কথা নয়। সবাই আরিফ ভাইয়ের কথা সেদিন বিশ্বাস করেছিল, এবং বড় আপাকে পুরোপুরি নষ্ট মেয়ে সাব্যস্ত করা হলো। এরপর বড় আপার বাচ্চাটা নষ্ট করে ফেলা হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ততদিনে এই ঘটনা জেনে গেছে। সবাই আমাদের সাথে দূরত্ব তৈরি করে নিল। বড় আপার কোনো বান্ধবী আর বড় আপার সাথে মিশত না। আর পুরুষের কথা কি বলব, অনেক পুরুষ মানুষই বড় আপাকে দেখলে মনে হয় যেন একটা পতিতা দেখত। ওদিকে যেসব ছেলে বড় আপার সাথে বন্ধুত্ব করতে চাইত তাদের একটাই উদ্দেশ্য ছিল হয়রানি করা। বড় আপা কখনোই আর কারো ফাঁদে পা দেয়নি। বড় আপা না পেয়েছিল আত্মীয় স্বজনদের কাছ থেকে একটু শান্তি, আর না পেয়েছিল বন্ধুবান্ধব প্রতিবেশীদের কাছ থেকে একটু স্বস্তি।
স্কুলেও ছিল একই অবস্থা, যেখানেই যেত কোনো না কোনো পুরুষ অসৎ উদ্দেশ্য নিয়ে লাগাতে চাইত। আত্মীয় স্বজনের কোনো খুশির প্রোগ্রাম, স্কুলের কোনো প্রোগ্রামে বড় আপাকে সবাই ঘৃণার চোখে দেখত। বড় আপাও খুশির প্রোগ্রামগুলো যথাসম্ভব এড়িয়ে চলত। আপার জীবন থেকে যেন সব খুশি বিদায় নিয়েছিল। সায়েন্স গ্রুপের বেশি বেশি প্রাইভেট পড়তে হতো। প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় বলে ঘরের বাইরেও একটু বেশিই থাকতে হয়। বাবা কিছুটা বুদ্ধি করে বড় আপাকে ইন্টারমিডিয়েটে আর্টস গ্রুপে ভর্তি করিয়ে দেয়। প্রতিনিয়ত মানুষের দেওয়া যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বিভাগীয় শহরের সরকারি মহিলা কলেজে আপাকে ভর্তি করিয়ে দেয়। বাবা আপাকে মহিলা কলেজের আবাসিক হলে উঠিয়ে দিল। এবার বুঝিয়ে আবার একটু শান্তি হবে। কিন্তু না। ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে আপা যে হয়ে গিয়েছিল এলাকার নামকরা স্টুডেন্ট, পাশাপাশি চেহারাও ছিল নাটোরের বনলতা সেনের মতো। পরবর্তীতে নষ্টা ধর্ষিতা মেয়ে হিসেবে তাকে কি আর মানুষের চিনতে ভুল হয়? সেই মহিলা কলেজ এবং কলেজের আবাসিক হলেও তো আমাদের এলাকার মেয়েরা ছিল। তারা আমাকে চিনতে ভুল করল না। তাদের মাধ্যমে এক কান দু কান করে ঘটনা অনেকেই জেনে গেল। আবার শান্তি পেল কই? ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপাকে ইডেন কলেজে ইংরেজিতে অনার্স ভর্তি করিয়ে আগের মতোই আবাসিক হলে উঠিয়ে দেওয়া হলো। এবার তো আমাদের বিভাগ থেকে অনেক দূরের শহরে পাঠিয়ে দেওয়া হলো। কলেজে ক্লাস করে একরকম ভালোই চলছিল, আবার কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অনার্স ফার্স্ট ইয়ারটা ভালো গেলেও সেকেন্ড ইয়ারের শুরুতেই আমাদের এলাকার মেয়েরা আমাকে আবিষ্কার করে ফেলে। এবং কেউ কেউ আবাসিক হলের মেয়েদেরকেও বড় আপার ধর্ষিতা হওয়ার ঘটনাটা জানিয়ে দেয়। সেই ঘটনা হাঁটি হাঁটি পা পা করে ইংরেজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের কোনো মেয়ের কানেও চলে যায়। আবারও সেই যন্ত্রণায় আপার সঙ্গী হয়ে রইল। এরপরে জেলা শহরের ঠিকানা দিয়ে বড় আপার প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। বড় আপার চাকরিও হয়। বড় আপা কোথায় চাকরি করে সেটা এলাকার কাউকে জানানো হয় না। উপজেলা থেকে আমাদের জেলা শহরের দূরত্ব 22 কিলোমিটার হলে হবে কি, বড় আপার অতীত জীবন তার স্কুলে যেতে 22 মাসও সময় নিল না। সেই ভয়ঙ্কর অতীত কিভাবে যেন স্কুলে গিয়েও হাজির হল। বিষাক্ত ঘটনার দুঃসহ অতীত যে কিছুতেই আপাকে মুক্ত করল না। আরিফ সাহেবের কথা বলতে তো ভুলেই যাচ্ছি আমরা। চলে যাওয়ার দিন বন্ধুর ফোন ফ্যাক্সের দোকান থেকে টাইপ করে একটা মিথ্যা ম্যারেজ পেপার তৈরি করে এনে বড় আপাকে দেখিয়েছিল। আরিফ ম্যারেজ সার্টিফিকেট লিখে দুজনের নাম পরিচয় দেওয়া সাধারণ একটা কাগজ ছিল। সেটা নবম শ্রেণীতে পড়ুয়া আমার আপা সেদিন এর আগে কখনোই ম্যারেজ পেপার দেখেনি। ম্যারেজ পেপারটা যে ভুল ছিল সেটা আপা না বুঝলেও এটা কিন্তু আপা ঠিকই বুঝেছিল যে শিহাবের সাথে আপার কোনো বৈধ সম্পর্ক কোনোভাবেই হওয়ার নয়। কিন্তু সেদিন আরিফ যে সব বিধিবিধান নিয়ে আপাকে মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল একা বাসায় দিনের পর দিন, আপাও ছিল নিরুপায়। উল্টে ভয় দেখিয়েছিল আরিফ। শিহাবের জীবনেও অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। সেদিন আরিফ ঘটনা অস্বীকার করার পরেও আমার বাবা মা মামলা করতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে এসেছিল শিহাবের মা বাবা। তারা আমার বাবা মাকে রীতিমতো ভয় দেখিয়ে মামলা থেকে বিরত রেখেছিল। আমার নানা বাড়ির মানুষ ও একমাত্র নাতি শিহাব এ ব্যাপারে নিরপেক্ষ ছিল। বাবা মা সেদিন ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা কিন্তু ছেড়ে দেয়নি। ঠিক 2 বছর পরে আরিফ প্রেম করে ফুফাতো বোনকে বিয়ে করে। বিয়ের 7 মাস পরে স্ত্রী বাচ্চা হবে এমতাবস্থায় অনার্স প্রথম বর্ষের পড়ুয়া চাচাতো বোনকে আরিফ নষ্ট করে। এবার চাচা ফুফু দুজনেই শিহাবের বিরুদ্ধে চলে যায়। তাদের করা ধর্ষণের মামলায় শিহাবের জেল হয়। অথচ এরাই একদিন আরিফকে নির্দোষ দাবি করে বড় আপাকে নষ্টা উপাধি দিয়ে নাক সিটকে চলে গিয়েছিল। আমার একটা প্রশ্ন আছে, এখানে মানুষ কেন ধর্ষকের পক্ষ নিয়ে বলুন তো? নিজের মা বোন মেয়েকে ধর্ষিতা বানানোর জন্য? সবার বিচার হলেও বড় আপাকে কিন্তু ধর্ষিতা উপাধি নিয়েই সমাজে বাস করতে হয়েছিল। বাবা মা ও কেন জানি না বড় আপাকে একদমই সহ্য করতে পারত না। লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু কারণে অকারণে কষ্ট দিয়ে কথা বলতো। আর বাবা তো সবসময় ওই ঘটনার জন্য মাকে দায়ী করত। এরপর বাবা মায়ের মধ্যে নিত্য ঝগড়া বিবাদ লেগে থাকত। মোট কথা আমাদের পুরো পরিবারটাই বিষাক্ত হয়ে গিয়েছিল এর মধ্যে। আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল একটি ঘটনা, সেটা হচ্ছে আমার বিয়েতে বড় আপাকে আসতে দেওয়া হয়নি। যদিও বিয়ের আগে আমি আমার চিকিৎসক হবু স্বামীকে বড় আপার ঘটনা জানিয়েছিলাম। ও বলেছিল বিয়ের আগে এসব ঘটনা আমার ফ্যামিলিকে না জানানোই ভালো, কারণ সবার মানসিকতা তো একরকম নাও হতে পারে। বাবা তারপরেও ওর বাবা মাকে জানাতে চেয়েছিল, কিন্তু বাধা দিয়েছিল, কারণ ঘটনাটা তো আমার সাথে ঘটেনি।
বাধা দিলেই বা কি, যে সামান্য কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী এসেছিল বিয়েতে, তাদের মধ্যে কারা যেন বিয়ের দিনই বড় আপার ব্যাপারে ঘটনা বরযাত্রীকে জানিয়ে দেয়। সেদিন আমার হাউসব্যান্ডের দিতার জন্য বিয়েটা আমার হয়েছিল, যদিও শ্বশুরবাড়ির লোকজন এই ইস্যুতে আমাকে কম কথা শোনায়নি। বড় আপার মনে হয় ততদিনে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। হঠাৎ করেই একদিন শুনলাম বড় আপা দেশে থাকতে চাইছেন না। শেষ পর্যন্ত তাই হলো। বাবা মাকে রাজি করিয়েই ছাড়ল, বড় আপা কানাডা চলে যায়। এরপর কানাডাতেই আপা বিয়ে করে থেকে গেছেন। দুলাভাই বাঙালি বংশোদ্ভূত কানাডীয় ডক্টর, আর বড় আপা সেখানে একটা বাচ্চাদের স্কুলে চাকরি করে। 2 সন্তান আর স্বামী নিয়ে সুখেই আছে। এখন আমার বড় আপা, বাবা মা সহ আমরা সবাই বড় আপাকে, বাচ্চাদেরকে দেখতে চাই, কিন্তু আপা দেশে আসতে চাই না। কারণ আমরা চাই না বাচ্চাদের কোনোভাবে তার কালো অতীত জেনে ফেলুক, এবং সেটা বাচ্চাদের মনে প্রভাব পড়বে। দুলাভাই যদিও সব জেনেই বিয়ে করেছে। ও হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি, বড় আপা আগেও রাফিয়া নামে আমার আর এক বোন ছিল। রাফিয়া মাত্র 6 মাস বয়সে নিউমোনিয়ায় মারা যায়। রাফিয়া আমার যখন 1 মাস বয়স, তখন আমাদের খালাতো ভাই আরিফ সাহেবের জন্ম হয়। ছেলের জন্মের পর খালার 3 দিন সেন্সলেস থাকে। তখন আমার নিজের মা বুকের দুধ খাইয়ে বোনের ছেলে আরিফকে বাঁচিয়ে রেখেছিল। সেই হিসাবে আরিফ আমাদের দুধ ভাই। বড় আপার সাথে কোনোভাবেই তার বিয়ে বা অন্য কোনো শারীরিক সম্পর্ক বৈধ ছিল না। কিন্তু কে জানতো সেদিন আমার মা দুধ খাইয়ে একটা কালসাপ পুষেছিল, যে ঘটনায় বড় আপার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। এমন সব ঘটনায় আমার কিছু প্রশ্ন আছে। কেন এসব ঘটনা? মেয়েদের কি সমাজে অপরাধীর চোখে দেখা হয়? সত্যি কি মেয়েরা অপরাধী থাকে? কেন লজ্জিত হয়ে সমাজে এদের বাস করতে হয়? বাবা মাই বা কেন তাদেরকে অবহেলার চোখে দেখে? সমাজ কেন তাদের ঘৃণা করে? কেন জীবন থেকে সকল তাদের খুশি কেড়ে নেওয়া হয়? কেনই বা একাকিত্বকে তাদের সঙ্গী করা হয়? সেই পরিবারটাকে কেন কোণঠাসা করে রাখা হয়? কেন তাদেরকে বাঁচার নামে মেরে ফেলা হয়? সেদিনের ঘটনায় আমার আরও কিছু প্রশ্ন আছে। সেদিন দোষটা আসলে কার ছিল? আমার বাবা মায়ের, আরিফ নামক জানোয়ারের, আমার বউ, আবার এই সমাজের, নাকি আমাদের মানসিকতা? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্য একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।